তুমি যদি একজন মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো, ডাজন্ট ম্যাটার যে তুমি বোর্ডের ফার্স্ট হয়ে জিপিএ 5 পাইছো নাকি দুইটাতে এ প্লাস মিস করে জিপিএ 5 পাইছো নাকি বোর্ডের লাস্ট ম্যান হিসেবে জিপিএ 5 পাইছো, তোমার দরকার ছিল একটা জিপিএ 5। তুমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন পড়াশোনায় বসে যাও। আমাদের সবার জীবনেই আসলে প্যারেন্টসের সাপোর্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমার রেজাল্ট যাই হোক তুমি তোমার পরিবারের সাথে শেয়ার করো এবং তুমি তোমার পরিবারের সাপোর্টটা চাও। আমার পেছনে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ তোমরা, যে বিজ্ঞপ্তির ব্যাপারে তোমরা সবাই কম বেশি জানো, লেখাগুলো বুঝতে না পারলেও, যে তোমাদের যে বোর্ড আছে এক্সামের বোর্ড, সেই বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে যে আগামী 16 অক্টোবর 2025 তারিখে তোমাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হবে। এখন এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে আমাদের যেই কনসার্নটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আমার পরবর্তীতে করণীয় কি, বা এইচএসসির যে রেজাল্টটা হলো আমি জিপিএ 5 পেলাম অথবা জিপিএ 5 পেলাম না, বা আমার পিসিএম এর মার্কটা আপ টু দ্য মার্ক আসলো না, সো এই ক্ষেত্রে আমার পরবর্তীতে করণীয় কি সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তো তুমি যদি একজন মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এবং তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো, ডাজন্ট ম্যাটার যে তুমি বোর্ডের ফার্স্ট হয়ে জিপিএ 5 পাইছো নাকি দুইটাতে এ প্লাস মিস করে জিপিএ 5 পাইছো নাকি বোর্ডের লাস্ট ম্যান হিসেবে জিপিএ 5 পাইছো, তোমার দরকার ছিল একটা জিপিএ 5। তুমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন পড়াশোনায় বসে যাও। তোমার এখন কাজ হলো পড়াশোনা করা। জিপিএ 5 কে পাইছে, কত পার্সেন্ট পাইছে, কত পার্সেন্ট ফেল করছে, আমি কি পরে ট্যালেন্ট বলে বৃত্তি পাবো নাকি সাধারণে বৃত্তি পাবো নাকি, কোনো কিচ্ছু ম্যাটার করে না। তোমার কি ম্যাটার করে? তোমার ম্যাটার করে তোমার 50টা মার্ক। তোমার এসএসসি তে জিপিএ 5 পেয়ে থাকলে ওটাকে 10 দ্বারা গুণ করবা, 5 × 10 50। আর এইচএসসি তেও যদি জিপিএ 5 পেয়ে থাকো 5 × 10 50। তুমি পরীক্ষা দেওয়ার আগেই 100 মার্ক পেয়ে গেছো। তোমার আর চিন্তা নাই। তুমি এখন কি করবা? তুমি এখন যা পরের 100 মার্কের মধ্যে সর্বোচ্চ মার্ক তোলার জন্য চেষ্টা করবা। মানে এখন তোমার কাজ হলো গিয়ে পড়াশোনা করা, এবং আগের ভিডিওতে যেরকম বলছি যে ভাই চেষ্টা করবা নভেম্বরের 10 তারিখের মধ্যে তোমার একবার পড়াটা শেষ করে এক্সাম ওরিয়েন্টেড রিভিশন দেওয়া। ওকে, সো এখন যারা জিপিএ 5 পাও নাই, বা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো, বুয়েট ক্যান্ডিডেট স্পেশালি যদি বলি, তোমরা পিসিএম এ আপ টু দ্য মার্ক পাও নাই, তোমার যতটা এক্সপেক্টেড ছিল, সেটার ব্যাপারে আমরা কি করতে পারি? দেখো অলরেডি বিইউপি সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে। 9 জানুয়ারি পরীক্ষা হবে, 9 জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে ফ্যাকাল্টি অফ আর্টস দিয়ে, তারপরে আস্তে আস্তে আমাদের 16 জানুয়ারি পর্যন্ত পরীক্ষা। অবশ্যই তোমরা বিইউপি সার্কুলারটা দেখবা এবং তোমরা যদি পারো বিইউপিতে পরীক্ষা দেওয়ার দিবা। যারা তোমার ধরো কোথাও একটা চান্স পাচ্ছ না, বা মনে হচ্ছে তোমাদের যদি মনে হয়ে থাকে যে বিইউপি কি এমন ইউনিভার্সিটি, মনে রাখবে বিইউপি অনেক ভালো একটা ইউনিভার্সিটি, অনেক প্রপার লোকেশনে, এবং এখানে সেশন জট ভাই নাই বললেই চলে। সো সেই সব জায়গা থেকে পড়লে তুমি অনেক ভালো করতে পারবা। সো এই বিইউপি থেকে অনেক ভালো করা যায়। সো বিইউপিতে পরীক্ষা দিবা। আর যারা ডেডিকেটেডলি আমার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি বা ভার্সিটি, ডাজন্ট ম্যাটার বিজ্ঞান অথবা মানবিক, বিজ্ঞান না মানবিক আমি এটা আলাদাভাবে কথা বলবো, আপাতত এই দুটার কথা বলি। ভার্সিটির মধ্যে আবার দুইটা ভাগ আছে, সেটা হলো কি বিজ্ঞান মানবিক, বা আমাদের কমার্স, যেটা বিজ্ঞান, আর হলো অন্যান্য, হতে পারে বি ইউনিট, সি ইউনিট, চারুকলা বা যে কোনো কিছু। সো তুমি এই তিনটা সেক্টরে ধরে প্রিপারেশন নিচ্ছ। এখন তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো এবং তুমি যদি একজন মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি একজন মেডিকেল ক্যান্ডিডেট এবং তুমি জিপিএ 5 পেয়েছো, তোমার জীবনের থেকে তোমার যে অর্জনটা ছিল যে মেডিকেল ক্যান্ডিডেট, তোমার 50টা মার্ক, তোমার 50টা মার্ক এনশিওর করা শেষ, তুমি ভিডিও অফ করে তুমি যা পড়তে বসো। এখন যদি তুমি জিপিএ 5 পেয়ে না থাকো, ধরো তোমার জিপিএ 5 আসে নাই, জিপিএ 5 মিস, এখন কত মিস ভাই, তোমার জিপিএ যত, মনে রাখবো মেডিকেলের জিপিএ ক্যালকুলেশনটা কেমন, যে এসএসসি তে জিপিএ ইন্টু 10, এইচএসসি তে জিপিএ ইন্টু 10। সো ধরো তোমার জিপিএ আসছে 4.8 সামথিং, ধরো 4.83। সো এটাকে কি করবে? 10 দ্বারা গুণ করবে। 10 দ্বারা গুণ করলে তুমি পাবা 48.3। সো তুমি যারা জিপিএ 5 পাচ্ছে তাদের থেকে 1.7 মার্ক কম পাচ্ছ। অনেকে এমন থাকবে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বাট জিপিএ আছে 4.33 ইন্টু 10, তাহলে কত? 43.3। অন্যদের থেকে তুমি কম পাচ্ছ কত? 6.7। এখন
1.7 বা 6.7 বা যত 0.7 বা যত 0.5, তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি সেটা ওভারকাম করতে পারবা, তোমার যদি এই কনফিডেন্সটা থাকে, তাহলে তুমি মেডিকেল জার্নি কন্টিনিউ করো। কিন্তু তোমার মাঝে এতদিন ধরে পড়াশোনা করতেছো, এখনই তুমি কনফিডেন্স পাচ্ছ না, একে তো তোমার প্রিপারেশন নিয়ে তোমার কনফিডেন্স নাই, তারপরে জিপিএ নিয়ে কনফিডেন্স নাই, তুমি, তোমার জন্য বেটার হতে পারে তুমি এই ভার্সিটিতে শিফট হয়ে যাও। ভার্সিটি প্রিপারেশনে আমরা যারা ডিইউতে ভর্তি পরীক্ষা দিব, মনে রাখবা ডিইউতে সব মিলে 8 লাগলেও ওই জায়গায় কিন্তু 20 মার্ক আছে জিপিএতে। আমাদের যে জিপিএ ওটাকে 2 দ্বারা গুণ করা হয়, এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ কেই 2 দ্বারা গুণ করা হয়, টোটাল 20 মার্ক। মেডিকেলের চেয়ে একটু তুলনামূলক কম, তো ওই জায়গায় জিপিএ এর হ্যাম্পারটা একটু কম করে। এবং ওই জায়গায় কিন্তু মনে রাখবা এমসিকিউতে আলাদা পাস করতে হয়, এমসিকিউতে পাস মার্ক হলো 24, রিটেনে আলাদা পাস মার্ক হলো 12। তো ওই জায়গায় পাশের কিন্তু হিসাব আছে, এমসিকিউতে পাস না করলে রিটেনে খাতা দেখে না। সো এই জায়গায় আমাদের, তুমি যদি তোমার মনে হয় যে ভাই আমি আসলে মেডিকেলে এখন কম্পিটেন্ট না, তোমার মনে হচ্ছে তোমার জিপিএ এর নিয়ে একটু কনফিউশন আছে, তুমি যত দ্রুত শিফট করে ফেলবে এটা তোমার জন্য ভালো। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে না আমি আসলে পারতেছি না, তুমি শিফট করে ফেলতে পারো। তুমি এতদিন যাবত মেডিকেল প্রিপারেশন নিছো, এতে তোমার কোনো লস হয় নাই ভাই। মেডিকেলের প্রিপারেশন বলো বা ভার্সিটি প্রিপারেশন বলো, সিলেবাস একই, জাস্ট তোমাদের ক্ষেত্রে শর্ট সিলেবাস। সো এই জায়গায় তুমি মেডিকেলে একটু বেশিই পড়ছো, ভার্সিটিতে আরো পড়াটা একটু কম, আমাদের ওই জায়গায় শর্ট সিলেবাস। আবার তুমি যখন কৃষি ভর্তি পরীক্ষা দিতে যাবা বা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাবা, যারা মেডিকেল প্রিপারেশন নাই এদের পড়াটা আরো অনেক বেশি থাকে অন্যদের তুলনায়, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলে। সো যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো কোনো ভুল হয় নাই। এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো এবং পিসিএম এটাতে এক্সপেক্টেড মার্ক পাও নাই, জিপিএ 5 পেয়েছে সব ঠিক আছে, বাট মনে হচ্ছে পিসিএম এ আমি এক্সপেক্টেড মার্ক পাই নাই, এবং তুলনামূলকভাবে হয়তো আমি প্রথম সামথিং ধরো 24,000 বা প্রথম 18,000 বা প্রথম যত বইয়ের সিলেক্ট করবে প্রিলি দেওয়ার জন্য ওই আমার পিসিএম এ মার্কের ভিত্তিতে আমি হয়তো সেটা কম্পিটেন্ট নাও হতে পারি। তাহলে তুমি সিকে রুয়েট স্ট্যান্ডার্ড আমরা প্রিপারেশন নিতে পারি, বা তোমার যদি একটু ডাউট থাকে তুমি বুয়েট স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিতে পারো। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আমার যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এখন তুমি বুয়েটে এক্সাম দাও বা তুমি চুয়েটে এক্সাম দাও বা রুয়েট বা কুয়েটে এক্সাম দাও, সেম সিলেবাস, সেম টাইপ অফ আমাদের পড়াশোনা, জাস্ট কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট পড়াশোনা তো সেম। সো তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো। এখন তোমার যদি ডাউট থাকে, অনেক বেশি ডাউট, যে ভাই আমি আসলে হয়তো ওই টপ 24,000 বা টপ সামথিং আমি হয়তো ক্র্যাক করতে পারবো না। যেমন আমি যখন পরীক্ষা দিতাম তখন আমরা একটা গুজব শুনছিলাম যে 92% হইলে হয়তো একটা চান্স আছে। সো এরকম একটা পার্সেন্টেজ হয়তো তোমার মাথায় আসতে পারে। তুমি যদি এটা নিয়ে একটু ডাউটে থাকো, দেন তুমি ইংলিশ পড়া শুরু করো, এই তিনটার সাথে একটু ইংলিশ পড়া শুরু করো। কেন? এটা তোমাকে আইইউটিতে হেল্প করবে এবং সিকিউরিটির যে এক্সাম আগে ইংলিশ হইতো, যদি ওই জায়গায় ইংলিশ থাকে সেই জায়গায় তোমাকে হেল্প করবে। প্লাস ডিইউতে যদি তুমি বায়োলজি অ্যান্সার না করো, ভার্সিটিতে এই যে ভার্সিটি বিজ্ঞান ইউনিট বা ডিইউবি ইউনিটে তুমি যদি বায়োলজি অ্যান্সার না করো, তখন তোমার এই ইংলিশটা তোমার একটা ব্যাকআপ দিবে। সো এখন থেকে যদি তুমি ইংরেজি না পড়ে থাকো এতদিন, তুমি একটু ইংরেজি পড়াটা শুরু করো, এটা তোমার জন্য বেটার। যে ধরো তোমার একটু বুয়েট নিয়ে ডাউটফুল, বুয়েটে চান্স পাবা এমন তো আসলে কনফিডেন্স থাকে লাভ নাই। তো সেই ক্ষেত্রে তুমি একটু ইংলিশটা পড়ে নিতে পারো। ইংলিশটা তোমার, তুমি যদি মেডিকেলে এক্সাম দাও, অনেক অনেক ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে মেডিকেল এক্সাম দেয়, আমি নিজে দিছি। সো এই জায়গায় তোমার যদি একটু ডাউট থাকে, তুমি ইংরেজিটাও পড়া শুরু করতে পারো, যেটা তোমাকে ডিইউতে কিন্তু প্রচুর হেল্প করবে, প্রচুর মানে প্রচুর। ওকে। আর যারা ভার্সিটির বিজ্ঞান বিভাগের ক্যান্ডিডেট আছো, তোমাদের আসলে জিপিএ খুব একটা প্যারা দেয় না, জিপিএ আমাদের প্যারাটা খুব কম দেয়, ওই জায়গায় মার্কেও আমাদের খুব বেশি না। তো ধরো আমি 4 পাইছি, দুইটাতে মিলে 4 পাইছি, তাহলে আমার টোটাল আসবে হলো কত, 4 into 2, মানে আমার একদম মিনিমাম 8 পাইলে আমি 16 পাবো। এবং ওইটা 20 থেকে মাত্র 4 ডিফারেন্স, 4 ডিফারেন্সে অনেক পিছায় যায়, বাট স্টিল আমার জিপিএ আমার মেডিকেলের মতন প্যারা দেয় না আমাকে এই জায়গায়। তো এই জায়গায় বিজ্ঞান বিভাগে যারা আছো, তোমরা জিপিএ নিয়ে প্যারাটা একটু এমনি কম পাওয়ার কথা, এবং তার চেয়ে বড় কথা আমার রিটেন এবং এমসিকিউতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। এবং তুমি যদি ধরো পদার্থবিজ্ঞানের মতন এলিট সাবজেক্টে পড়তে চাও, বা তোর একটা বায়োলজি সাবজেক্টে পড়তে চাও, বায়োলজিতে মিনিমাম 10-12 মার্ক লাগে, সার্কুলে কিন্তু উল্লেখ করা থাকে। সো ওই মার্কগুলো পেতে হয়। সো এটা মাথায় রেখে আশা করি তুমি প্রিপারেশনটা নিবা। আর অনেকেই আছে যে ভাই রেজাল্ট পরবর্তী সময়ে বি ইউনিট বা যেটাকে আমরা বলি বিভাগ পরিবর্তনটাকে সিলেক্ট করে। হ্যাঁ দেখো, বিভাগ পরিবর্তন একটা অনেক ভালো অপশন, বিভাগ পরিবর্তন কখনোই কোনো খারাপ অপশন না। আমার একটা ফ্রেন্ড আছে, আমাদের ক্ষেত্রে ধরো কি হইতো, আমাদের ক্ষেত্রে ধরো একটা অ্যাডমিশন থেকে আরেকটা অ্যাডমিশনে অনেক গ্যাপ থাকতো, তোমাদের ক্ষেত্রে এখন গ্যাপটা কম। তো আমার একটা ফ্রেন্ড, আমার রুমমেট ছিল এককালে, সে যখন মেডিকেলে চান্স পেল না, সে সাথে সাথে তখন ডি ইউনিট ছিল, মানে বিভাগ পরিবর্তনে শিফট করলো এবং সে ভর্তি পরীক্ষায় 8ম হয়েছিল।
সো বিভাগ পরিবর্তন তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে। এবং তোমাদের জন্য একটা সুখবর যে ভাই হয়তো তোমরা অলরেডি জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা তো আমাদের ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কথা ইনশাআল্লাহ, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একত্রে 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল প্লাস ডেন্টাল, মেডিকেল প্লাস ডেন্টাল। আর ঢাবি ক ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সেটাকে 20 ডিসেম্বরে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। 20 ডিসেম্বর আমাদের ঢাবি ক পরীক্ষা। তো যারা ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা আনএক্সপেক্টেডলি একটু খারাপ দিয়ে ফেলবা বা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়ে যাবে, তাদের হাতে আসলে 7 দিন সময় থাকবে তুমি একটু ঢাবি কর জন্য ম্যাথ বা সামথিং তোমার একটু প্রিপারেশন নেওয়ার বা ঢাবি ক স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন নেওয়ার। এটা আমরাও তোমাদের জন্য চেষ্টা করব যে স্পেশাল কিছু করার জন্য ওই টাইমটাতে, এবং তোমরাও ওই 7 দিন সময় পাবে একটু প্রিপারেশন নেওয়ার। সো আপাতত যারা মেডিকেল ক্যান্ডিডেট আছো, তোমরা যদি জিপে 5 পেয়ে থাকো এবং তোমাকে আগেই বলছি তুমি চলে যাও এখান থেকে, তোমার এখন কাজ হলো পড়াশোনা করা, তাও যদি থেকে থাকো তুমি এখন সোললি মেডিকেল এবং ডেন্টাল নিয়ে প্রিপারেশন নাও। আর যদি তোমার ঢাবি ক নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয়, তুমি এখন চাইলে করতে পারো, এটা তোমার উপর। বাট আমরা সাজেস্ট করবো মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিয়ে আসো, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষাটা ভালো পারফরমেন্স করে আসো, দেন আমরা ঢাবি কর ব্যাপারে চিন্তা ভাবনা করবো। কারণ তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো এবং কনফিডেন্স পাও, দেন শুধু মেডিকেল এবং ডেন্টালে যদি ফোকাস করো তোমার চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রেই বলবো। আর যারা জিপে 5 পাও নাই, হতাশ হবা না। মনে রাখবা ভাই, এই এক্সামই সব না জীবনে। এটা আমাদের ধরতে পারো যে একটা ক্যারিয়ার ডিসাইডিং মনে হইতে পারে, বাট দিন শেষে আমাদের কার রিজিক কোথায় এটা আমরা কিন্তু কেউ জানি না। এটা আমরা চেষ্টা করতে 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 যে জায়গায় গিয়ে আমরা সফল হই সেটাই আমাদের রিজিক ধরে নেই। তো আমাদের কার রিজিক কোথায় কোথায় যে আমরা ভালো করবো এটা কিন্তু কোনো ঠিক নাই। এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব না। আমার অনেক ফেভারিট একটা সেক্টর হলো কৃষি। সো এই কৃষিতে আমি নিজে পড়তে পারি না, বা আমার এই যে বিভাগ পরিবর্তন, এটা আমার নিজেরও একটা ইচ্ছা ছিল যখন আমি আগে পড়তাম। বাট দিন শেষে আমার এক্সপার্টাইজ আমি এই জায়গায় পেলাম, আমি চলে আসছি। যার এক্সপার্টাইজ যে জায়গায় সে সেই জায়গায় যাবে। এত বেশি প্যারা নিবা না। তোমার যে জায়গায় মনে হয় যে তুমি একটু ভালো করতে পারবা, তুমি সেই জায়গায় যাও। এবং তোমার যদি এখন মনে হয় যে না ঠিক আছে, আচ্ছা মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে জিপিএ আমাকে একটা প্যারা দিতে পারে, তো তুমি পারিবারিক চাপে এক্সাম না দিয়ে তুমি নিজের ভালোর জন্য বা পরিবারকে বুঝাইয়া যদি আমার ভার্সিটিতে শিফট হইতে পারো, শিফট হয়ে যাও। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেম, যে ভাই তোমার হয়তো পিসিএম এ মার্ক একটু প্যারা দিতে পারে তোমাকে, তো সেই ক্ষেত্রে তুমি চাইলে ভার্সিটিতে শিফট হইতে পারো। ওকে, অথবা তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিচ্ছ, ভাই ইঞ্জিনিয়ারিং তো ইউনিভার্সিটির অভাব নাই, আইইউটি, এমআইএসটি, চুয়েট, কুয়েট, বুটেক্স থেকে শুরু করে কত অপরচুনিটিস আছে। তো যে কোনো অপরচুনিটি তুমি চাইলেই গ্র্যাব করতে পারবা। আর যে রেজাল্টই করো, যে রেজাল্টই করো, মাথা ঠান্ডা রাখবা। কারণ এই একটা রেজাল্ট তোমার লাইফ কিন্তু ডিসাইড করে না। এই রেজাল্টের বাইরেও আরো অনেক কিছু আছে। এবং আমি যে জিনিসটা মনে করি যে আমাদের সবার জীবনেই আসলে প্যারেন্টসের সাপোর্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমার রেজাল্ট যাই হোক, তুমি তোমার পরিবারের সাথে শেয়ার করো, এবং তুমি তোমার পরিবারের সাপোর্টটা চাও। তোমার পরিবার যদি তোমার পাশে থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আমাদের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হলো আমি অনুভব করেছি, কারণ আমার সব সময় সেই পারিবারিক সাপোর্টটা ছিল, সেই প্যারেন্টসের সাপোর্টটা ছিল, যেটার কারণে আমি কখনো অ্যাডমিশন লাইফ, একাডেমিক লাইফে কোনোদিন কোনো প্যারা খাইনি। এবং ওই যে র্যাপো বিল্ডিং বলে, বা ওই যে একটা সম্পর্ক গড়ে তোলা, যে ভাই তোমার প্যারাটা তুমি তোমার অভিভাবককে শেয়ার করতে পারবা, এটা গড়ে তোলাটাও তোমার দায়িত্ব। সো এইচএসসি রেজাল্ট যাই আসুক, অ্যাডমিশন এর প্রিপারেশনটা আমরা ওই ধরনেরই নিব এবং ওইভাবেই নিব, বেশি প্যারা নেব না ইনশাআল্লাহ, এবং সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।